এলএনজি আমদানি নির্ভরতার বড় ঝুঁকির মুখোমুখি এখন বাংলাদেশ। সপ্তাহ দুয়েক ধরে একটি জাহাজের সরবরাহ বন্ধ থাকলেও উল্টো সরকারকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা। অন্যদিকে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে আন্তর্জাতিক বাজার থেকে। ফলে বহুমুখী সংকট এখন সরকারের ঘাড়ে, যা থেকে দীর্ঘমেয়াদে বের হওয়ার কোনো সুযোগ দেখছেন না বিশ্লেষকরা। তারা বলছেন যে চড়া মূল্যে গ্যাসের যোগান অব্যাহত থাকলে তা উপযোগী হবে না অর্থনীতির জন্য। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। দেশে আমদানি করা এলএনজির ব্যবহার শুরু হয় ৮ বছর আগে। গ্যাস সংকট কমাতে নিজস্ব কূপ খননে মনোযোগ না দিয়ে আমদানি নির্ভরতা বাড়ায় তৎকালীন সরকার, যা এখন বহুমুখী ঝুঁকি তৈরি করেছে। একদিকে কারণে অকারণে আমদানির পেছনে গুনতে হচ্ছে চড়া মূল্য, অন্যদিকে টার্মিনাল অকেজো হলেই দেখা দিচ্ছে চরম ভোগান্তি। বিশ্লেষকরা বলছেন, গ্রাহকদের ভোগান্তি লোকসান যেমন বাড়ছে, তেমনি আর্থিক চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বর্তমান সরকারকেও। অতীত সরকারের আমলে যেভাবে এই উন্নয়ন পরিকল্পনাগুলো নেওয়া হয়েছিল, সেই সব জায়গায় যে রিভিউ হওয়া দরকার এবং সেই সব জায়গায় যে পরিবর্তন আনা দরকার, সেই কাজটা তো হয়নি। সেই ধারাবাহিকতাই চলতেছে। সরকারের একটা দায়িত্ব থেকে যায় যে এটাতে কিন্তু তাদের নিজস্ব বেনিফিটেই তারা এই অনুসন্ধানটা করা উচিত। দেশীয় গ্যাসের চেয়ে আমদানি করা এলএনজির দাম প্রায় ৫ গুণ বেশি। তবুও গ্রাহক চাহিদা পূরণে আরও ২টি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার। আছে আইএসও সিলিন্ডারে করে সরাসরি গ্যাস আমদানির আলোচনাও। কিন্তু বিশ্লেষকদের মতে, প্রতিযোগিতা সক্ষম দামে সরবরাহ করতে না পারলে ওই গ্যাস কাজে লাগাতে পারবে না গ্রাহক। তারা এটা অ্যাফোর্ড করতে পারবে, কিন্তু আমি মনে করি এটা অ্যাফোর্ড করতে পারবে সাময়িক। কারণ এটা যদি অ্যাকচুয়ালি কস্ট এফেক্টিভ হতো, তাহলে তো আমরা এইভাবেই আনতাম, ঠিক না? সরকার বলতো যে ঠিক আছে, আমরা পারছি না, যতখানি পারছি না আপনারা আনেন। এলএনজি সরবরাহ আবার বৃদ্ধি করে জ্বালানি সংকট সমাধান, এইটা বাস্তবসম্মত না। আমাদের জ্বালানি ব্যয় বাড়িয়ে বৈদেশিক মুদ্রা খরচ বৃদ্ধি করে এই রকম চাপ সৃষ্টি করে আমাদের ইকোনমি সেটা ধারণ করতে পারবে না। আমরা এই ধরনের এই সক্ষমতা আমাদের নেই। বর্তমানে গ্যাসের চাহিদা ৩৫০ কোটি ঘনফুটের ওপরে। এর মধ্যে নিজস্ব সক্ষমতা অর্ধেকেরও কম। এমন প্রেক্ষাপটে অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ নিশ্চিত করার পরামর্শ এই বিশেষজ্ঞের। লোকাল প্রোডাকশন এবং ইম্পোর্ট মিলিয়ে সামগ্রিকভাবে কিন্তু আমার ক্যাপাসিটি কমে গিয়েছে। তো স্বাভাবিকভাবে যৌক্তিক যেটা হচ্ছে এটাকে রেশনালাইজ করা। এখন অগ্রাধিকারের ভিত্তিতে আমাদেরকে এটাকে ডিস্ট্রিবিউশন করতে হবে। যেমন অগ্রাধিকারের ক্ষেত্রে আমাদের পাওয়ার প্ল্যান্ট অবশ্যই বিবেচনায় নিতে হবে, আমাদের শিল্প বিবেচনায় নিতে হবে। পেট্রোবাংলার সবশেষ তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে এলএনজির পেছনে ব্যয় হয় প্রায় ৫৫,০০০ কোটি টাকা, যা ছিল এর আগের অর্থবছরের চেয়ে ১২,০০০ কোটি টাকা বেশি। রাকিব হোসেন, ৭১, ঢাকা। এবার জনগণের টাকা অপচয়ের নতুন এক বন্দোবস্ত করতে যাচ্ছে সরকার। দর্শক, ঠিকই শুনছেন, ব্যাংকের খেলাপি ঋণ ও সমস্যাগ্রস্ত সম্পদ কিনতে গঠন করা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যার অর্থ আসবে সরকারি কোষাগার থেকেই। এই প্রতিষ্ঠান মন্দ সম্পদ কিনতে সেগুলো আদায় বা বিক্রি করে দায় মেটাবে, যার নেতৃত্ব দেবেন ডেপুটি গভর্নর পদমর্যাদার কর্মকর্তা। তবে রাষ্ট্রীয় অর্থ মন্দ সম্পদ কেনা হলে দিন শেষে তা অপচয়ের আশঙ্কা করছেন খোদ বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আব্দুল জাহের আনাস। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বড় দুশ্চিন্তা খেলাপি ঋণ। এছাড়া মন্দ সম্পদ কিনেও বিপদে বড় একটা অংশ। তবে সেই সংখ্যা কিংবা পরিমাণ কমাতে এবার বড় ধরনের আইনি সংস্কারের পথে সরকার। এজন্য প্রণয়ন করা হয়েছে একটি নতুন খসড়া, যার মাধ্যমে খেলাপি ঋণ কেনাবেচা, উদ্ধার এবং ব্যবস্থাপনার জন্য আলাদা একটি কাঠামো গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। খসড়া অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের প্রশাসনিক তত্ত্বাবধানে গঠন করা হবে ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট বা ডামু, যার নেতৃত্বে থাকবেন ডেপুটি গভর্নর পদমর্যাদার একজন কর্মকর্তা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ নগদ অর্থের বিনিময়ে কিনে নিয়ে তা উদ্ধারে কাজ করবে সংস্থাটি, যাতে সার্বিক সহায়তা করবে কেন্দ্রীয় ব্যাংক। সরকারি প্রতিষ্ঠান সম্পর্কে একটা নেতিবাচক মনোভাব আমরা সবসময় পোষণ করি, কিন্তু আলটিমেটলি বিভিন্ন সেবার জন্য কিন্তু আমরা সরকারি প্রতিষ্ঠানই দ্বারস্থ হই। যেগুলো ডিস্ট্রেসড অ্যাসেট, সেগুলো আবার যদি আদায়ের ক্ষেত্রে
যদি আইনি কাঠামো তৈরি হয় সেই আইনি কাঠামোর উপর ভিত্তি করে এগুলো ঋণ আদায় করা সম্ভব। এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এই কোম্পানিটা করা এটা বরং একটা ভালো দিক, তারা আদায় করতে পারবে। কিন্তু এটার কিছু একটা হলো যদি এটা সরকারি খাতে দেয় তাহলে আমি মনে করি তার চেয়ে বেসরকারি খাতে দিলে বেশি ভালো হবে। খসড়া আইনে প্রতিটি খেলাপি ঋণ বা সমস্যাগ্রস্ত সম্পদের জন্য পৃথক ট্রাস্ট গঠনের প্রস্তাব করা হয়েছে। এই ট্রাস্টের সম্পদ সংশ্লিষ্ট ব্যাংকের নিজস্ব সম্পদ থেকে আলাদা থাকবে, ফলে কোনো প্রতিষ্ঠান দেউলিয়া হলেও ট্রাস্টের সম্পদ সুরক্ষিত থাকবে। এছাড়া খেলাপি ঋণ উদ্ধারে ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দেওয়া হবে ব্যাপক ক্ষমতা। এ প্রতিষ্ঠানের অর্থের যোগান আসতে পারে সরকারি কোষাগার থেকে, ফলে প্রতি বছর বাজেট থেকে ভর্তুকি গুনতে হবে বলেও মনে করছেন অর্থনীতিবিদরা। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এটা খোলার দায়িত্ব সরকারের না, এটা সরকারিভাবে এটা ডেঞ্জারাস হবে। আমি বলছি ডেঞ্জারাস হবে এই জন্য কারণ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ইটসেলফ তার তো তখন ভালো পারফর্ম করার কোনো ইনসেন্টিভ থাকবে না। ব্যাংকগুলো যা তার কাছে বিক্রি করতে চায় সে সবই কিনবে, কারণ তার সিদ্ধান্ত গ্রহণ তো কম্পিটিটিভ মার্কেট বেসড হবে না। শুধু তাই নয়, নতুন এই আইনে কোন সম্পদগুলো এসব প্রতিষ্ঠান কিনতে পারবে তারও সঠিক নির্দেশনা থাকা উচিত বলে মনে করছেন এই সাবেক ব্যাংকার। অবশ্যই দেখা উচিত যে কোন ধরনের অ্যাসেটটা ট্রান্সফার হবে। নিশ্চয়ই যে ফর্জারিতে যেগুলো হয়েছে সেটা কিন্তু অ্যাসেট ট্রান্সফার হিসেবে বিবেচিত হওয়া ঠিক না। মানে ঢালাওভাবে শুধুমাত্র কাউকে সুবিধা দেওয়ার জন্য যদি এই অ্যাসেট ট্রান্সফারের কাজটা হয় তাহলে দেখা যাবে যে ওই ফর্জারি করা টাকা পয়সার ইটা ওখানে চলে যাবে, ট্রান্সফার হয়ে যাবে এবং ঢাকা পড়ে যাবে। এটা যেন না হয়। নতুন আইনে দেনাদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে এককালীন নিষ্পত্তি, ঋণ পুনঃতফসিল কিংবা ঋণকে প্রতিষ্ঠানের শেয়ারে রূপান্তর করার সুযোগ থাকবে। আব্দুল জাহির আনাস, ৭১, ঢাকা। সপ্তাহ না ঘুরতেই আরও চড়া এবার সবজি, ডিম ও কাঁচামরিচের দাম। সবচেয়ে বেশি বেড়েছে মরিচের ঝাল। মাত্র এক সপ্তাহে প্রতি কেজি কাঁচামরিচ দ্বিগুণ বেড়ে বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। অন্যদিকে অধিকাংশ সবজির দাম এখন শতকের ঘরে, ফলে সংসারের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষজন। মেজবা হাসান জানাচ্ছেন বিস্তারিত। কাজে যতটা না গুণ, ডাইনিংয়ে তার চেয়ে কয়েক গুণ বেশি উপস্থিতি বেগুনের। ফলে নিম্ন, মধ্য কিংবা উচ্চবিত্ত সবার কাছেই সমহারে কদর এই সবজির। কিন্তু গেল কয়েকদিনের টানা বৃষ্টি আর গ্যাসের সংকটের অজুহাতে ছুঁয়েছে ২০০ টাকার ঘর। একই পথে হাঁটছে অধিকাংশ সবজি। চাহিদা ভেদে যা ছাড়িয়েছে সেঞ্চুরিকেও, আর দ্বিগুণ দাম বেড়ে কাঁচামরিচ ছাড়িয়েছে ৪০০ টাকার ঘর। এতে বিপাকে সাধারণ মানুষ। কাঁচামরিচ কিনতে যে মাথা খারাপ হয়ে গেছে। এক যে শর্ট হয়তো দাম বাড়ছে সেটা না, ৩ দফায় মরিচের দাম বেড়ে মরিচের দাম এখন ৪০০ টাকা। এই যেমন মোসাদ্দেক আলী ২০০০ টাকা নিয়ে বাজারে এলেও সবজি কিনতে সিংহভাগ টাকা শেষ। ফলে বাকি বাজার কিভাবে করবেন তা নিয়ে বিপাকে তিনি। যেই টাকা আনছি যে মাল নিমু বেশি করিয়া হে আর নিতে কম করিয়া, এটা একবারে যাবো না। রাইতে কবে হয়তো মাইয়া কবে আমি পাই না, বলাই কবে আমি পাই নাই। আপনি কি করেন আবার কয় দিনের বাজার? ওঠানামার মধ্যে থাকা ব্রয়লার মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। সোনালির কেজিও ৩৫০। আর বরাবরের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ। বাজার পেয়ে আসছে ৫,০০০ টাকা, সেখানে ৬ থেকে ৭,০০০ টাকা বেড়ে যাচ্ছে। খুবই বাজে, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। মাছ, মাংস, সবজির এমন ঊর্ধ্বমুখী দামে নিম্নবিত্তদের ভরসা এখন ডিমে। কিন্তু সেখানেও নেই স্বস্তি। দাম বেড়ে প্রতি হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। তবে কেন এমন দাম বৃদ্ধি তার সঠিক উত্তর নেই বিক্রেতাদের কাছে। কাঁচামালের যখন দাম বেড়ে যায় তখন ডিমের উপরে চাপ পড়ে। ৫০০ টাকা ১,০০০ টাকা ভাঙাইলে আপনার এমনি তো চলে যায়, টাকা চলে যায়। তা আপনার মাছ কিনবো কি, মাংস কিনবো কি, ওটা বাদই দিলাম। শাকসবজির দামও তো অনেক চড়া। বর্তমান পরিস্থিতিতে দামের এমন ঊর্ধ্বমুখী প্রবণতাকে অস্বাভাবিক বলছেন বিশেষজ্ঞরা। বলেন বাজার তদারকির ঘাটতির কারণেই এমন বেপরোয়া মধ্যস্বত্বভোগীরা। নতুন সরকার আসবার পরে এখন পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ কোনো সাপ্লাই চেইন স্পেসিফিক পদক্ষেপ আমরা এখনো নিতে দেখিনি। শুধু আমরা শুনতে পাচ্ছি যে সরকার এআই ইউজ করবেন, সরকার বাজারের উপরে বিভিন্ন রকম তদারকি করবেন, কিন্তু আইনগত পদক্ষেপ, বাজার মনিটরিংয়ের জন্য যে উদ্যোগগুলো, কি ধরনের কৌশল নিতে চান সরকার সেটা এখনো পরিষ্কার না। দামের লাগাম টানতে নিয়মিত বাজার পর্যবেক্ষণের তাগিদ বিশেষজ্ঞদের। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।
চট্টগ্রামে 11টি কারখানা বন্ধ করে দিয়েছে এস আলম গ্রুপ। অর্থ সংকটে এলসি খুলতে না পারা এবং কাঁচামাল সংকটে উৎপাদন বন্ধ হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফলে কর্মহীন হয়ে পড়েছেন 4,500 শ্রমিক। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী, ক্যামেরায় ছিলেন বাবুন পাল। চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম গ্রুপের 11টি কারখানার মূল ফটক শনিবার থেকে বন্ধ। এর কারণ বৃহস্পতিবার কারখানার কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের উদ্দেশ্যে দেয়া হয়েছিল ছাঁটাইয়ের নোটিশ। শনিবার থেকে কার্যকর হলো এই নোটিশ। নিরাপত্তা কর্মীরা জানান, নিরাপত্তা কর্মচারী ছাড়া এখন কারখানায় কেউ নেই। নিরাপত্তার দায়িত্বে যারা আছি তারাই শুধু আছে। এখন বর্তমানে শুধু আমাদের গ্রুপে সিকিউরিটির বিভাগ ছাড়া আর বাকি কেউ নাই। বন্ধ এসব প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চিনি, ভেজিটেবল অয়েল, স্টিল ও ইস্পাত, পশুখাদ্য, ব্যাগ ফ্যাক্টরি সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান। কর্মহীন শ্রমিকরা জানান, চাকরি হারিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ দেখছেন তারা। জীবিকার তাগিদে এরই মধ্যে অনেকে নির্মাণ শ্রমিক এবং মোটর শ্রমিকের কাজ নিয়েছেন। এখন তো মনে করেন সবাই বেকার হয়ে গেছে, ফ্যামিলি নিয়ে অনেক কষ্ট। আমাদের চাকরি নিয়ে এখন অর্ডার লিখে হচ্ছে 12 লিখছে, এখন 12 নাই, রাস্তার মধ্যে সবাই অর্ডার লিখছে নিয়ে নামছে। অবস্থা খুব খারাপ। আমরা চাই ফ্যাক্টরি চালু হোক, ফ্যাক্টরি চালু হলে মানুষ সবাই ভালো থাকবে, ফ্যামিলি ভালো থাকবে। সরকার কি করছে না করছে সেটা দেখার বিষয় না, বরং হচ্ছে ফ্যাক্টরি চলে জনগণের লাভ হবে, কোনো ক্ষতি হবে না। এস আলম গ্রুপের একজন কর্মকর্তা জানান, এতদিন স্টোরে থাকা কাঁচামাল দিয়ে স্বল্প পরিসরে উৎপাদন অব্যাহত ছিল। এখন পণ্য আনতে এলসি খুলতে না পারার কারণে কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শোধ করা হয়েছে প্রতিটি কর্মকর্তা কর্মচারীর বকেয়া। মিল বন্ধ থাকার কারণে প্রায় বন্ধ অবস্থায় আমাদের বেতন ভাতা চালিয়ে গেছে কোম্পানি। বোনাস বেতন সব কিছু দিচ্ছে, এই পর্যন্ত বেতন দিয়ে আসছে। কালকে গত 29 তারিখ হঠাৎ করে প্রায় সব ফ্যাক্টরি ঘোষণা দিয়ে বন্ধ করে দিয়েছে। তিনি আরও জানান, তাদের 11টি কারখানা বন্ধ হলেও বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট কয়লা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন চালু থাকবে। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। আরও একটি চাঙ্গা সপ্তাহ পার করেছে পুঁজিবাজার। ওই সময়ে ডিএসইতে সূচক বেড়েছে 91 পয়েন্ট। তবে দৈনিক গড় লেনদেন কমে নেমে আসে 1000 কোটির ঘরে, যদিও বাজার মূলধন বাড়ে 4,500 কোটি টাকা। এ সময় ডিএসইতে প্রাধান্য ছিল ভালো কোম্পানির শেয়ারের। অন্যদিকে সূচকের পাশাপাশি সিএসইতেও ব্যাপক হারে বেড়েছে লেনদেন। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। এক সপ্তাহ পর আবার ইতিবাচক ধারায় ফিরল দেশের পুঁজিবাজার। সপ্তাহ ব্যবধানে সূচক বেড়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। তবে সিএসইতে লেনদেন বাড়লেও কমেছে ডিএসইতে। তথ্য বলছে, সপ্তাহ ব্যবধানে 91 পয়েন্ট বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক অবস্থান করছে 5,895 পয়েন্টে। আর 5 দিনে মোট লেনদেন ছিল 5,299 কোটি টাকা। তবে সপ্তাহ ব্যবধানে 4 কোটি টাকা কমে দৈনিক গড় লেনদেন ছিল 1,059 কোটি। অন্যদিকে 3,863 কোটি টাকা বেড়ে ডিএসসির বাজার মূলধন দাঁড়ায় 7,05,133 কোটি টাকায়। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 264টির, বিপরীতে কমেছে 89টির, আর অপরিবর্তিত ছিল 35টির দর। শেয়ারের দাম বৃদ্ধির সবার উপরে ছিল এ ক্যাটাগরির এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল, যেখানে দাম বৃদ্ধির শীর্ষ 5 কোম্পানির মধ্যে 3টি ছিল একই ক্যাটাগরির। অন্যদিকে দরপতনের শীর্ষে ছিল জেড ক্যাটাগরির রেনউইক, জগেশ্বর। এদিকে সপ্তাহ ব্যবধানে 140 পয়েন্ট বেড়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই দাঁড়ায় 15,760 পয়েন্টে। দৈনিক প্রায় 34 কোটি টাকা গড়ে মোট লেনদেন হয় 169 কোটি টাকা। নাদিয়া ইসলাম তুলি, 71। বাংলাদেশ সহ 50টি দেশের নাগরিকদের জন্য $20,000 পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। নতুন এই নিয়ম প্রযোজ্য হবে B1 ও B2 অর্থাৎ ব্যবসা ও পর্যটন ভিসার ক্ষেত্রে, যা কার্যকর হতে পারে 3 আগস্ট ফেডারেল রেজিস্টারে প্রকাশের মাধ্যমে। কর্মসূচির আওতাভুক্ত 50 দেশের মধ্যে 30টি আফ্রিকা মহাদেশের। এছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল ও ভুটানের নামও রয়েছে এই তালিকায়। দীর্ঘদিন ধরে জাতীয় নিরাপত্তা জোরদার অভিবাসন ঠেকাতে নতুন নতুন পদক্ষেপ হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন। তারই অংশ হিসাবে আরোপ করা হচ্ছে ব্যয়বহুল এই ফি। হরমুজ এবং বাব আল মানদেবের পর এবার সুয়েজ খাল নিয়েও বাড়ছে উদ্বেগ। সম্প্রতি পণ্য পরিবহনের গুরুত্ব
গুরুত্বপূর্ণ এই পথটিতে হুতিদের হামলা চিন্তায় ফেলেছে বাণিজ্য সংশ্লিষ্টদের। এটি বন্ধ হলে বিশ্বব্যাপী বাড়তে পারে জ্বালানির দাম, যা উস্কে দিতে পারে বৈশ্বিক মূল্যস্ফীতিকেও। তবে হুতিদের হামলাকে ঝুঁকি হিসেবে দেখছে না সুয়েজ খাল কর্তৃপক্ষ। নুসরাত মুমি জানাচ্ছেন বিস্তারিত। উপসাগরীয় অঞ্চলের অস্থিরতা এবং হরমুজ ও বাব আল মান্দেব প্রণালীর অনিশ্চয়তায় বিশ্বব্যাপী বেড়েছে সুয়েজ খালের গুরুত্ব। কিন্তু হুথিদের সাম্প্রতিক হুমকি, ইরানের পাল্টা অবস্থান এবং মিশরের দামিয়েত্তা বন্দরে ড্রোন হামলার পর উদ্বেগ বেড়েছে গুরুত্বপূর্ণ এ জলপথ ঘিরে, যেখানে জাহাজ চলাচল ব্যাহত হলে আরও সংকটে পড়বে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা, যাতে পরিবহন ও বিমা খরচ বেড়ে যাওয়ায় ঊর্ধ্বমুখী হতে পারে জ্বালানির দাম, যা উস্কে দিতে পারে বৈশ্বিক মূল্যস্ফীতিকে। মিশরের ভেতর দিয়ে প্রায় 195 কিলোমিটার দীর্ঘ সুয়েজ খাল ভূমধ্যসাগরকে যুক্ত করেছে লোহিত সাগরের সাথে। ফলে জাহাজগুলো সংক্ষিপ্ত পথে সহজে ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্য করতে পারে। ইরান যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরবের জ্বালানি তেল রপ্তানিতে অতি গুরুত্বপূর্ণ বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কৃত্রিম জলপথটি। পরামর্শক প্রতিষ্ঠান এমএসটি মার্কুইয়ের তথ্য বলছে, ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে এই পথটি বন্ধ হলে হুমকির মুখে পড়বে 50 লাখ ব্যারেল তেল সরবরাহ। এছাড়াও সুয়েজ খাল ব্যবহার করতে না পারলে জাহাজগুলোকে 6000 কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হবে। এতে প্রতি যাত্রায় বাড়তি সময় লাগতে পারে 10-15 দিন। দীর্ঘ এই পথ পাড়ি দেয়ায় জ্বালানি খরচ, জাহাজ পরিচালনার ব্যয়, বীমা এবং ক্রুদের খরচ উল্লেখযোগ্য হারে বাড়বে, যা শেষ পর্যন্ত শোধ করতে হবে ভোক্তাদের। সুয়েজ খালের বিকল্প পথ রয়েছে, তবে সেখানে জাহাজগুলোকে 6000 কিলোমিটার পথ অতিরিক্ত পাড়ি দিতে হবে। ফলে পরিবহন খরচ ও বীমা প্রিমিয়াম বাড়বে। তবে হুথিদের সাম্প্রতিক হামলাকে এখনো ঝুঁকি হিসেবে দেখছে না সুয়েজ খাল কর্তৃপক্ষ। নুসরাত মুমি, 71। দর্শক, 71 বিজনেস ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথেই।